ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট মডার্নিজম অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ। উত্তর আধুনিক, পোস্ট মডার্নাইজেশন। পোস্ট মডার্নাইজেশন মানে হচ্ছে উত্তর আধুনিকতা। এটাকে এইভাবে বলা যায় যে আধুনিকতাবাদের বিপরীত একটা তত্ত্ব হচ্ছে পোস্ট মডার্নাইজেশন বা উত্তর আধুনিকতা। এটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই তত্ত্ব মডার্নাইজেশনকে সমালোচনা করেছে। মডার্নাইজেশনটা হচ্ছে পশ্চিমী রাষ্ট্রচিন্তাবিদরা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন, সেখানে আধুনিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই আধুনিকতা অর্থাৎ মডার্নাইজেশনের মধ্যে রয়েছে বিশ্বজনীন ধারণা, অখণ্ড জ্ঞান এবং স্বাভাবিকতার তত্ত্ব, মহানিয়ম এবং সত্য হচ্ছে প্রকৃত সত্য। এখানে কোনো ভেজাল নেই, অর্থাৎ নির্ভেজাল সত্য, অর্থাৎ বিশুদ্ধতাকে মডার্নাইজেশনে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই তত্ত্ব পশ্চিমী রাষ্ট্রবিজ্ঞানীরা তুলে ধরেছেন। কারা এই তত্ত্ব তুলে ধরেছেন? পশ্চিমী রাষ্ট্রবিজ্ঞানী জন লক, পশ্চিমী রাষ্ট্রবিজ্ঞানী ভাববাদী রাষ্ট্রবিজ্ঞানী হেগেলের দ্বান্দ্বিক তত্ত্ব, পশ্চিমী রাষ্ট্রবিজ্ঞানী ভাববাদী দার্শনিক কান্ট, এরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছেন এবং আরও অনেকে সাম্প্রতিককালে আধুনিক দৃষ্টিভঙ্গির পক্ষে অভিমত প্রকাশ করেছেন। উত্তর আধুনিকতাবাদী পোস্ট মডার্নিস্ট যারা, তারা বলছেন যে সমাজের অনেক বিষয় রয়েছে, রীতিনীতি রয়েছে, শিক্ষা সংস্কৃতি রয়েছে, ইতিহাস রয়েছে, এগুলিকে গুরুত্ব দিতে হবে। আধুনিকতাবাদীরা যেখানে সত্যকে সার্বজনীন সত্য, চিরন্তন সত্য, সত্য চিরস্থায়ী, সবসময় একই, বিশ্বজনীন ধারণা এমন একটা সূত্র বা মহাসূত্র, সেই সূত্রটা সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর তাত্ত্বিক মেনে চলবে এবং নলেজকে গুরুত্ব দিয়েছেন। এই সমস্ত বক্তব্যকে কঠোরভাবে সমালোচনা করে উত্তর আধুনিকতাবাদীরা সামাজিক নিয়মকানুন, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, দর্শন এগুলিকে গুরুত্ব দিয়েছেন। উত্তর আধুনিকতাবাদী কারা? ফুকো উত্তর আধুনিকতাবাদী, দৌলুজে উত্তর আধুনিকতাবাদী, লিওটার উত্তর আধুনিকতাবাদী, দেরিদা উত্তর আধুনিকতাবাদী, গোয়াত্তারি উত্তর আধুনিকতাবাদী এবং আরও অনেকে উত্তর আধুনিকতাবাদী রয়েছে। এরা মার্ক্সবাদের
কঠোর সমালোচনা করেছেন। এরা আধুনিকতাবাদের সঙ্গে যুক্ত উদারনীতিবাদ, এই উদারনীতিবাদের কঠোর সমালোচনা করেছেন। একজন উত্তর আধুনিকতাবাদী স্টিফেন হোয়াইট তিনি বলছেন যে উত্তর আধুনিকতাবাদে, তার মতে উত্তর আধুনিকতাবাদে 4টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। 4টি বিষয়। 1 নম্বর, ঐতিহ্যগতভাবে মহাজ্ঞানের যে ধারণা আছে, এই মহাজ্ঞানের কোনো ভুল নেই। এই মহাজ্ঞানের মধ্যে অযৌক্তিক কোনো বিষয় নেই। উত্তর আধুনিকতাবাদীরা এই মহাজ্ঞানের প্রতি ক্রমবর্ধমান হারে সমর্থন তুলে নিয়েছে। মহাজ্ঞানের উপর আধুনিকতাবাদের যে মহাজ্ঞান, সেইটাকে উত্তর আধুনিকতাবাদীরা বিশ্বাস করেন না। এই বিশ্বাস দিনের পর দিন, এই মহাজ্ঞানের উপরে বিশ্বাস কমে যাবে, বিশ্বাস হারিয়ে যাবে। স্টিফেন হোয়াইট উত্তর আধুনিকতাবাদের দ্বিতীয় যে যুক্তি দেখিয়েছেন, সেটা হলো সমাজের নতুন করে চেতনার উদ্ভব। চেতনা সবসময় চেঞ্জেবল, পরিবর্তনশীল। মানুষের মনে ভাবনা আসে, মানুষ সচেতন হয়। এই চেতনাটা সমাজ নিরপেক্ষ নয়, এই চেতনাটা রাজনৈতিক নিরপেক্ষ নয়, রাজনৈতিক ব্যবস্থা নিরপেক্ষ নয়। তাই চেতনা নতুন নতুন করে সৃষ্টি হবে, নতুন নতুন করে চেতনা আসবে। যুগের পরিবর্তনের সাথে সাথে চেতনার পরিবর্তন আসবে। স্টিফেন হোয়াইট উত্তর আধুনিকতাবাদের তৃতীয় যে বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো উত্তর আধুনিকতাবাদীরা তথ্য প্রযুক্তির সমৃদ্ধিকে গুরুত্ব দিয়েছেন। দেখো, মডার্নাইজেশন, তারা কিন্তু বিজ্ঞান প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিয়েছে। তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানসম্মত। তারা মডার্ন টেকনোলজি সেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ 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 যেটা বিজ্ঞান প্রযুক্তি, সেটাকে গুরুত্ব দিয়েছেন। আর উত্তর আধুনিকতাবাদীরা তথ্য প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিয়েছেন, তথ্য প্রযুক্তির উন্নতির উপর গুরুত্ব দিয়েছেন। স্টিফেন হোয়াইট চতুর্থ যে বিষয়টি উত্তর আধুনিকতাবাদে রয়েছে, সেটি হলো, উনি বলছেন সমাজে নতুন নতুন করে রীতিনীতি তৈরি হয়। এই নতুন নতুন যে রীতিনীতি, সামাজিক রীতিনীতি, সেগুলিকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা দেখছি 18 শতকে, অর্থাৎ 1700 সাল থেকে 1799, এই 100 বছরে ইউরোপে যে নলেজের তত্ত্ব, থিওরি অফ নলেজ, কান্টের থিওরি অফ নলেজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং আরও অনেক ব্যক্তি, চিন্তাবিদ থিওরি অফ নলেজের কথা বলেছেন। এই যে থিওরি অফ নলেজ 100 বছর ধরে ইউরোপে গড়ে উঠেছে, পশ্চিমী চিন্তাবিদদের আলোচনার মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই ভাবনাটা সারা পৃথিবীর মানুষ গ্রহণ করেছে, বিভিন্ন রাষ্ট্রে প্রয়োগ হয়েছে। এই থিওরি অফ নলেজকে পোস্ট মডার্নাইজেশন, অর্থাৎ উত্তর আধুনিকতাবাদীরা অস্বীকার করেছে। নলেজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা সম্ভব না। নলেজের বিভিন্ন দিক আছে, বিভিন্ন দিকে বিভিন্ন বিষয় আছে। সেই বিষয়গুলিকে
আধুনিকতাবাদীরা তুলে ধরতে পারেননি। তারা যে খাঁটি নলেজের কথা বলছেন, নির্ভেজাল নলেজের কথা বলেছেন, সেটা কিন্তু ঠিক না। খাঁটি নলেজ বলে কিছু হয় না, নির্ভেজাল জ্ঞান বলে কিছু হয় না। তাই সমাজে নতুন নতুন যে দিক, সমাজে নতুন নতুন ভাবনা চিন্তা তৈরি হচ্ছে, চেতনা আবির্ভূত হচ্ছে, সেটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে চারটি বিষয়কে যেমন স্টিফেন হোয়াইট তুলে ধরেছেন, তেমনি সামগ্রিকভাবে উত্তর আধুনিকতাবাদীরা, দেরিদা, দলুজ, তাদের মধ্যে মতভেদ আছে, কিন্তু তবু তারা কিন্তু এই মডার্নাইজেশনকে পরিত্যাগ করতে বলছেন। তবে উত্তর আধুনিকতাবাদীরা পরিপূর্ণভাবে মডার্নাইজেশন থিওরিকে তারা কিন্তু ত্যাগ করেননি। ধ্রুব সত্য, নলেজ থিওরি প্রতিষ্ঠিত নলেজ একই ধরনের থাকবে, এটাকে স্বীকার করেননি, কিন্তু নলেজের গুরুত্বকে অস্বীকার করেননি। 1700 থেকে 1799, এই 100 বছরে মডার্নাইজেশন থিওরিতে আধুনিকতাবাদীরা কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন? আধুনিকতাবাদে গুরুত্ব দেওয়া হয়েছে ঝলমলে আলো, যুক্তিসিদ্ধ মানে কি? যে কোনো জিনিসকে যুক্তি দিয়ে বিচার করা যায়, যুক্তি দিয়ে সত্যে পৌঁছানো যায়, যুক্তি দিয়ে সঠিক জ্ঞানে পৌঁছানো যায়। এই যুক্তিসিদ্ধতার উপর মডার্নাইজেশনে গুরুত্ব দেওয়া হয়েছে। মডার্নাইজেশনে গুরুত্ব দেওয়া হয়েছে সত্যনিষ্ঠ, ট্রুথনেস। গান্ধীজি যেমন বলেছেন, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। এখানে সত্যনিষ্ঠকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মডার্নাইজেশনে ভোগবাদকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎপাদন ব্যাপকভাবে হবে, ব্যাপকভাবে পণ্য উৎপাদন হলে সেগুলি মানুষ ভোগ করবে। মানুষের মধ্যে ভোগবাদী মানসিকতা মডার্নাইজেশন গুরুত্ব দিয়েছে। লোভনীয় বিষয়, লোভনীয় জিনিস, এগুলো ব্যাপকভাবে উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আমরা দেখলাম ঝলমলে আলো, যুক্তিসিদ্ধ, সত্যনিষ্ঠ, ভোগবাদ, লোভনীয় জিনিস, এইগুলিকে মডার্নাইজেশন তুলে ধরেছেন। কিন্তু উত্তর আধুনিকতাবাদীরা এগুলির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। এগুলোকে তারা পর্যালোচনা করেছেন, তারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এর বিকৃত রূপ কি, এর কুফল কি হতে পারে? ভোগবাদী মানসিকতা, সত্যনিষ্ঠ, সত্য সবসময় চেঞ্জু, সত্য সবসময় চিরন্তন হতে পারে না। এই কথা উত্তর আধুনিকতাবাদীরা তুলে ধরেছে। মডার্নাইজেশনে রাজনীতির ক্ষেত্রে কি বক্তব্য আছে? মডার্নাইজেশন আধুনিকতাবাদীরা তারা রাজনীতি বলতে গেলে বাস্তবসম্মত ভাবনাকে, বাস্তবসম্মত নীতিকে গুরুত্ব দিয়েছে। রাজনীতির সঙ্গে যুক্তি দিয়ে রাজনীতিকে বিচার বিশ্লেষণ করতে হবে। আর রাজনীতির মধ্যে কোনো অবৈজ্ঞানিক ভাবনা, অবৈজ্ঞানিক চিন্তা, কুসংস্কার এগুলো নেই। রাজনীতিতে বিজ্ঞানসম্মত আলোচনা রয়েছে। রাজনীতি একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিকত্ব আছে, কিন্তু এই সমস্ত বক্তব্যকে রাজনীতির ক্ষেত্রে আধুনিকতাবাদীদের এই সমস্ত বক্তব্যকে উত্তর আধুনিকতাবাদীরা গুরুত্ব দেননি।
ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন যে পলিটিক্স সবসময় বাস্তবসম্মত হয় না, পলিটিক্স বাস্তবকে অবাস্তবের দিকে নিয়ে যায়, পলিটিক্স বাস্তব জিনিসকে চাপা দিতে চায়, পলিটিক্স সে সবসময় যুক্তি থাকে না, পলিটিক্সের মধ্যে অযৌক্তিক বিষয় চলে আসে, ক্ষমতা পলিটিক্সের সঙ্গে যুক্ত, তাই ক্ষমতার মোহে যুক্তি থেকে সরে আসে, ক্ষমতার দখলের জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করেন না। যেখানে বিজ্ঞানকে গুরুত্ব দেওয়া দরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, সেখানে ধর্মকে গুরুত্ব দেয়। আজকের গণতান্ত্রিক যুগে বিভিন্ন উদারনৈতিক রাষ্ট্র, এই ভারতের কথাই বলি না কেন, বলো এখানে বিজ্ঞানসম্মত বিষয়কে গুরুত্ব দেওয়া হয়? পলিটিক্স অর্থাৎ পলিটিক্সের যে ক্ষমতা, পাওয়ার, বর্তমানে পাওয়ার কেন্দ্রিক রাজনীতি, এই পাওয়ার কেন্দ্রিক রাজনীতিতে বিজ্ঞানসম্মত বিষয়টা গুরুত্ব পায় না। পশ্চিমী উন্নত দেশগুলো যতটা বিজ্ঞানসম্মত বিষয়কে রাজনীতিতে গুরুত্ব দেয়, আমাদের মতো দেশগুলিতে বিজ্ঞানসম্মতকে গুরুত্ব দেয় না। ধর্মের নামে অধর্ম, কুসংস্কার, সামাজিক কুসংস্কার এগুলিকে গুরুত্ব দেয়, এগুলিকে পলিটিক্সের মধ্যে স্থান দেয়। স্বাভাবিক যে বিষয়, সেটা একজনের কাছে স্বাভাবিক বিষয় হতে পারে, অন্যজনের কাছে অস্বাভাবিক বিষয় হতে পারে। একজন স্বাভাবিক বলে যুক্তি দেবে তার পক্ষে, অন্য একজন অস্বাভাবিক বলে যুক্তি দেবে। কিন্তু মডার্নাইজেশন, আধুনিকতাবাদ যে উদারনীতিবাদী তত্ত্বকে গুরুত্ব দেন, আধুনিকতাবাদের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র, আর এই গণতন্ত্র হচ্ছে উদারনীতিবাদী গণতন্ত্র। যে গণতন্ত্রে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকে, যে গণতন্ত্রে মুষ্টিমেয় ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়, যে গণতন্ত্রে ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হয়, যে গণতন্ত্রে বিচার বিভাগের নিরপেক্ষতার কথা বলা হয়। কিন্তু উত্তর আধুনিকতাবাদীরা মনে করেন যে এটাকে স্বাভাবিক বলে গণতন্ত্রের গুরুত্ব দেয় আধুনিকতাবাদীরা, যে গণতন্ত্র ভালো জিনিস, কিন্তু গণতন্ত্র মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থ রক্ষা করে। মার্ক্সবাদীরা মনে করেন যে সংস্কৃতি অর্থাৎ কালচার, এডুকেশন, সোসাইটি, ফিলোসফি, দর্শন, হিস্ট্রি এগুলো কখনোই শ্রেণী নিরপেক্ষ হয় না। উদারনীতিবাদীরা সংস্কৃতি, সমাজ, দর্শন, ইতিহাসকে শ্রেণী নিরপেক্ষভাবে তুলে ধরেছে, কিন্তু মার্ক্সবাদীরা এগুলিকে শ্রেণী নিরপেক্ষভাবে তুলে ধরেননি। তারা মনে করেন এগুলো শ্রেণী স্বার্থের সঙ্গে যুক্ত। উত্তর আধুনিকতাবাদীরা মার্ক্সবাদের এই বক্তব্যকে অস্বীকার করেছেন, আবার আধুনিকতাবাদের বক্তব্যকে অস্বীকার করেছেন। দেখো, উত্তর আধুনিকতাবাদী ফুকো, দেরিদা, লিওতার্ড, দুলজ, গুয়াত্তারি, এদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ আছে, কিন্তু তারা সবাই কিন্তু বলেছেন যে মার্ক্সবাদ যথাযথ নয়। মার্ক্সবাদের ব্যাখ্যা রাজনীতি ব্যাখ্যার ক্ষেত্রে, শিক্ষার ব্যাখ্যার ক্ষেত্রে, সংস্কৃতির ব্যাখ্যার ক্ষেত্রে, দর্শন, ইতিহাস, অর্থবিদ্যা ব্যাখ্যার ক্ষেত্রে। আবার উদারনীতিবাদীরা শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও ঠিক না। উত্তর আধুনিকতাবাদীরা আধুনিকতাবাদের যে সর্বগ্রাসী যুক্তিবাদ, সর্বগ্রাসী যুক্তিবাদ, যা কিছু আছে যুক্তি দিয়ে বিচার করতে হবে, যুক্তি দিয়ে তর্ক বিতর্ক করলে সত্যে পৌঁছানো যাবে, যুক্তি দিয়ে তর্ক বিতর্ক করলে সত্য যে পাওয়া যাবে, সত্যকে উপলব্ধি করা যাবে, এটি স্বাভাবিক।
আর এই স্বাভাবিকত্বকে তারা তুলে ধরেছে। সুতরাং সেই যে সর্বগ্রাসী যুক্তিবাদের আধিক্যতা, সর্বগ্রাসী যুক্তিবাদের আধিক্যতা আধুনিকতাবাদীদের, এইটাকে উত্তর আধুনিকতাবাদীরা প্রত্যাখ্যান করেছেন। এইটাকে তারা পছন্দ করেন না। কারা পছন্দ করেন না? উত্তর আধুনিকতাবাদীরা। উত্তর আধুনিকতাবাদীরা মনে করেন যে আধুনিকতাবাদীরা যে নির্ভেজাল সত্যের কথা বলছেন, নির্ভেজাল সত্য বলে কিছু হয় না। সত্য একটা আপেক্ষিক ধারণা। আজকের দিনে দাঁড়িয়ে যেটা সত্য, আগামী দিনে দাঁড়িয়ে সেটা অসত্য হতে পারে। সত্য একটা মানে ট্রুথ ইজ রিলেটিভ। এটা একটা আপেক্ষিক একটা বিষয়। এটা একজন মানুষের কাছে যেটা সত্য, আরেকজন মানুষের কাছে সেটা অসত্য। তাই নির্ভেজাল সত্য বলে চিরদিন চিরস্থায়ী হতে পারে না, চিরন্তন সত্য বলে কিছু হতে পারে না। উত্তর আধুনিকতাবাদীরা আরও বলেছেন যে স্বাভাবিক স্বতঃসিদ্ধ নয়। স্বাভাবিক একজন মানুষের কাছে স্বাভাবিক, একটা মতবাদীদের কাছে স্বাভাবিক, মার্ক্সবাদীদের কাছে মার্ক্সবাদ স্বাভাবিক, উদারনীতিবাদীদের কাছে উদারনীতিবাদ স্বাভাবিক, নৈরাজ্যবাদীদের কাছে নৈরাজ্যবাদী যে ভাবনা এটা স্বাভাবিক, যে রাষ্ট্রকে কৃত্রিমভাবে বিলুপ্ত করতে হবে, সম্পত্তির ব্যক্তিগত অধিকারকে ছাঁটা মারিয়ে বিদায় করতে হবে, নৈরাজ্যবাদীদের বক্তব্য। আবার উদারনীতিবাদীরা ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছেন, উদারনীতিবাদীরা ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছেন, ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু নৈরাজ্যবাদীরা ধর্মীয় স্বাধীনতার বিরোধিতা করছেন। মার্ক্সবাদ রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র মনে করছেন, উদারনীতিবাদ মার্ক্সবাদকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাহলে 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 দেখা যাচ্ছে যে স্বাভাবিক সত্য এটা স্বতঃসিদ্ধ নয়। আবার স্বাভাবিক সত্য সময়ের প্রেক্ষাপটে এটাও পরিবর্তনশীল, ডাইনামিক। তাই আজকে প্রাচীনকালে যেটা স্বাভাবিক সত্য ছিল, স্বাভাবিক অধিকারের তত্ত্ব ছিল, প্রকৃতির কাছ থেকে মানুষ স্বাভাবিক অধিকার ভোগ করত। আজকে সেই অধিকার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অধিকারই নয়। সংজ্ঞাদানের ক্ষেত্রে রাষ্ট্র, অর্থনৈতিক সুযোগ সুবিধা, রাজনৈতিক সামাজিক সুযোগ সুবিধা, নাগরিক এসব যুক্ত অধিকার সৃষ্টি, অধিকার রক্ষা, এই সমস্তগুলো স্বাভাবিক অধিকার তত্ত্বে ছিল না। তাই স্বাভাবিক স্বতঃসিদ্ধ যে বিষয়টাকে আধুনিকতাবাদীরা তুলে ধরছে, এটা সঠিক নয়। আধুনিকতাবাদীরা বলছেন যে অভ্রান্ত জ্ঞান, নলেজ হচ্ছে অভ্রান্ত, নলেজের মধ্যে কোনো ভেজাল থাকবে না, নির্ভেজাল জ্ঞান, খাঁটি নলেজ। এই যে তত্ত্বের কথা উত্তর আধুনিকতাবাদীরা বলেছেন, এই যে তত্ত্বের কথা বলেছেন, নির্ভেজাল জ্ঞান, খাঁটি সত্য, এই কথা আধুনিকতাবাদীরা বলেছেন। ভুল করেছি। এই আধুনিকতাবাদীদের এই যে বক্তব্য, এটাকে উত্তর আধুনিকতাবাদীরা বলছেন যে জ্ঞান তত্ত্বের আসল কথা হলো, অর্থাৎ আধুনিকতাবাদীরা যে জ্ঞান তত্ত্বের কথা বলেছেন, থিওরি অফ নলেজের কথা বলেছেন, আসল কথা আছে নলেজের পাওয়ারের লড়াই। এই জ্ঞান কাজে লাগাই কিভাবে ক্ষমতা দখল করতে হবে। তাই উত্তর আধুনিকতাবাদীরা বলছেন যে জ্ঞানের সাহায্যে ইতিহাসকে ব্যাখ্যা করা যাবে না। ইতিহাসের ঘটনা বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে লিপিবদ্ধ হয়েছে, বিভিন্ন জ্ঞানী ব্যক্তির লিপিবদ্ধ হয়েছে। জ্ঞানী ব্যক্তিরা কি রাষ্ট্র নিরপেক্ষভাবে শাসকের বিরুদ্ধে, শাসকের খারাপ জিনিসকে ইতিহাসে তুলে ধরতে পেরেছেন, ইতিহাসে লিপিবদ্ধ করতে পেরেছেন? পারেননি। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, তোমরা জানো, উনি হর্ষবর্ধনের বিরুদ্ধে কিছু লিখতে পেরেছেন কি তার হর্ষচরিত গ্রন্থে? পারেননি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় 9 জন পণ্ডিত ছিলেন, বিজ্ঞানী যারা ছিলেন তারা বাদ দিয়ে
তারা কি সঠিকভাবে তার তার রাজ্য চালানোর ক্ষেত্রে ত্রুটিগুলি তারা কি তাদের গ্রন্থে তুলে ধরতে পেরেছেন? তাহলে তাদের যে নলেজ তত্ত্ব যেটা বলছে যে অভ্রান্ত, তাদের নলেজ কিন্তু অভ্রান্ত নয়। তাই তাই ইতিহাসকে সঠিকভাবে মডার্নাইজেশন ব্যাখ্যা করতে পারেনি। ইতিহাসকে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। ইতিহাসে সঠিক যুক্তি, সঠিক তথ্য অনেক সময়ই তুলে ধরা সম্ভব হয় না। সুতরাং উত্তরাধুনিকতাবাদীরা এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়েছেন। উত্তরাধুনিকতাবাদীরা 6টা বিষয়কে 5টা বিষয়কে আলাদাভাবে তুলে ধরেছেন। আমি 1-2 করে আলোচনা করি। 1 নাম্বার, উত্তরাধুনিকতাবাদীরা পয়েন্ট আকারে, আমি আগে যে ধারণা দিলাম তার সঙ্গে এই পয়েন্টগুলো যুক্ত, তাই পুনরায় আবার এই আলোচনা আসতে পারে আলোচনার স্বার্থে। 1 নম্বর যুক্তি হলো যে তোমার উত্তরাধুনিকতাবাদে ক্ষমতার এবং যুক্তিকে গুরুত্ব দিয়েছে। দেখো, রাজনীতির ক্ষেত্রে যুক্তিসঙ্গত বিষয়কে গুরুত্ব দিয়েছে। দেখো, পশ্চিমী আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা, আধুনিকতাবাদীরা যুক্তিসঙ্গত রাজনীতির কথা তুলে ধরেছে। তারা বলছেন যে যুক্তিসঙ্গত রাজনীতি সম্ভব, কিন্তু উত্তরাধুনিকতাবাদীরা বলছেন যুক্তিসঙ্গত রাজনীতি কখনোই সম্ভব না। এই কথাটা তাদের আদিক্ষেতা। এটা আদিক্ষেতা। ক্ষমতার লড়াইয়ে পলিটিক্স থাকবে, আর এই পলিটিক্সের সঙ্গে কোনো সময় যুক্তি থাকবে, কোনো সময় জ্ঞান থাকবে, কোনো সময় সততা থাকবে, কোনো সময় বিজ্ঞানসম্মত আলোচনা থাকবে, কিন্তু সবসময় যুক্তি থাকবে না, সবসময় জ্ঞান স্থান পাবে না, সবসময় সততা স্থান পাবে না, সবসময় বিজ্ঞানসম্মত আলোচনা সম্ভব না। খাঁটি যে পাওয়ার, সেই খাঁটি পাওয়ারের সঙ্গে কিন্তু সবসময় জ্ঞান যুক্ত থাকে না। তাই উত্তর আধুনিকতাবাদীরা বলছেন পশ্চিমী আধুনিকতাবাদীদের যুক্তি হল যে যুক্তিসঙ্গত রাজনীতির কথা যেটা তুলে ধরেছেন, যুক্তিসঙ্গত রাজনীতি সবসময় থাকবে না। যুক্তিসঙ্গত রাজনীতির কথা বলে শাসক শ্রেণী কায়েমি স্বার্থকে বজায় রাখে। নাম্বার 2, প্রথম যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম সেটা হলো তোমার যুক্তির কথা বলা হলো বা ক্ষমতার কথা বলা হলো। ক্ষমতা এবং যুক্তি। তাহলে ক্ষমতা দখলের জন্য যুক্তিসঙ্গত রাজনীতি সবসময় থাকে না, আর যুক্তিসঙ্গত এই কারণে যুক্তিসঙ্গত রাজনীতি হতে পারে না, এই কথা উত্তর আধুনিকতাবাদীরা বলছেন। 2, পাওয়ার বা নলেজ। ক্ষমতা মানে এখানে রাজনৈতিক ক্ষমতা, নলেজ মানে জ্ঞান। আধুনিকতাবাদীরা যেভাবে তুলে ধরেছেন, তারা বলছেন যে ক্ষমতার সঙ্গে জ্ঞানের সঙ্গে যুক্তিযুক্ত, যুক্তির রিলেশন আছে। যারা উত্তরাধুনিকতাবাদী তারা মনে করেন সবসময় যুক্তি খাটে না। অনুভব, অনুমান করা, অনুভূতি, সত্য, যুক্তি, স্বাভাবিক চিন্তা, ক্ষমতা, এগুলো কখনোই বিরোধহীন হতে পারে না। একজন যে অনুভব করে আরেকজনের অনুভবটা কিন্তু আরেক রকম হতে পারে, বা একটা গোষ্ঠীর মানুষ যা অনুভব করে আরেকটা গোষ্ঠীর মানুষ সেই অনুভব নাও করতে পারে। এখানে বিরোধ থাকবেই। সত্য, এক পক্ষ বলছে সত্য, আরেক পক্ষ বলছে সত্য নয়, অসত্য।
তাহলে এখানে এটাও বিরোধহীন হতে পারে না। এটা 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 এর সঙ্গে বিরোধযুক্ত। যুক্তির সঙ্গে এক পক্ষ এক ধরনের বক্তব্য রাখবে, অপর পক্ষ আরেক ধরনের বক্তব্য রাখবে, এটাও বিরোধহীন হতে পারে না, বিরোধের সঙ্গে যুক্ত, স্বাভাবিক। এক পক্ষ স্বাভাবিক, হিটলারের যে একনায়কতন্ত্র তিনি সেটাকে স্বাভাবিক মনে করেছিলেন। ফ্যাসিবাদী নেতা মুসোলিনি তার দেশে যে ফ্যাসিবাদী শাসন, সর্বাত্মক রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত করেছিলেন, তার কাছে সেটা স্বাভাবিক। গণতন্ত্র তার কাছে অস্বাভাবিক ছিল। হিটলার মুসোলিনির কাছে মার্ক্সবাদ, সমাজতন্ত্র অস্বাভাবিক ছিল। তাই স্বাভাবিক বিষয়টা বিতর্কিত, স্বাভাবিক বিষয়ে বিরোধহীন হতে পারে না। চিন্তা ভাবনা, বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা বিভিন্ন রকম, বিভিন্ন মতবাদের যে চিন্তা থিঙ্ক তাও আলাদা, সুতরাং এগুলি বিরোধহীন হতে পারে না। 3 নম্বর, উত্তর আধুনিকতাবাদীরা বলছেন যে সমাজ ব্যবস্থাতে নতুন নতুন সামাজিক আন্দোলন গড়ে উঠবে। আধুনিকতাবাদীরা ঝলমলে আলো, বিলাস জীবনযাপন এই সমস্তর উপরে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু তারা তো সামাজিক আন্দোলনের উপর গুরুত্ব দেননি। তারা ক্ষমতাকে পলিটিক্স কেন্দ্রিক করে তুলেছেন। কিন্তু উত্তর আধুনিকতাবাদীরা বলেছেন যে নতুন নতুন সামাজিক মুভমেন্ট সমাজ ব্যবস্থাতে গড়ে উঠবে। স্টেট সবসময় সবকিছু দেখতে পায় না বা দেখে না, দেখা সম্ভব নয়। তাই সমাজ ব্যবস্থাতে, রাষ্ট্র ব্যবস্থাতে পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, নদী নালা, খাল বিল, এগুলো ধ্বংস হতে চলেছে। এগুলিকে রক্ষা করবার জন্য পরিবেশ আন্দোলন দরকার। আর এই পরিবেশ আন্দোলন, এর সঙ্গে পলিটিক্স নয়, নন পলিটিক্স মুভমেন্ট, এটা একটা এনভায়রনমেন্টাল মুভমেন্ট, এটা পরিবেশ আন্দোলন। পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে মাইনরিটি ক্লাস আছে, সংখ্যায় কম, তাদের স্বার্থ রক্ষা হয় না। ক্ষমতায় যারা থাকেন তারা মেজরিটি ক্লাসের প্রতিনিধি। ইলেকশনের মধ্য দিয়ে যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, যে দেশে মেজরিটি যে ধর্মের মানুষ, তাদের প্রতিনিধি ওখানে ক্ষমতায় যায়, সেখানে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয়। তাই এই মাইনরিটি ক্লাস এর যে স্বার্থ, সেটা প্রতিষ্ঠা করবার জন্যে তাদের সামাজিকভাবে মুভমেন্ট তৈরি করতে হয়। যৌন কর্মীরা সমাজে অবহেলিত, তাদের সামাজিক নিরাপত্তা নেই। রাজনৈতিক নিরাপত্তা রাষ্ট্রের অভ্যন্তরে তারা বসবাস করে, কিন্তু তাদের সমাজে সবথেকে অবহেলা করা হয়, সমাজে বিভিন্ন ক্ষেত্রে তারা নিগৃহীত হয়, তারা অপমানিত হয়, তাদের কোনো মর্যাদা দেওয়া হয় না, তাদের হিউম্যান রাইটস লঙ্ঘিত হয় তাদের, এবং তাদেরকে পণ্যের মতো ক্যাপিটালিজমে ব্যবহার করা হচ্ছে। এই যে যৌন কর্মী, এদের স্বার্থ রক্ষা করবার জন্য এদের মুভমেন্টকে গুরুত্ব দিতে হবে, উত্তর আধুনিকতাবাদীদের বক্তব্য। উত্তর আধুনিকতাবাদীরা সমকামী আন্দোলনকে গুরুত্ব দেন। সমকামী মানুষেরা অত্যন্ত নিগৃহীত হয়, সমাজে অসম্মানিত হয়। বিভিন্ন দেশে সমকামের বিষয়টাকে আইনসিদ্ধ করলেও এখনও বহু দেশে এই সমকামীদের অবহেলা করা হয়। সুতরাং এদের জন্য এরা আন্দোলন করতে পারবে। শিশু শ্রমিক উদারনীতি গণতন্ত্রে বলা হয় শিশু শ্রমিক থাকবে না। ও ভারতবর্ষের আইন তৈরি করে বলেছে যে শিশু শ্রমিক বলে কিছু হয় না, কিন্তু বাস্তবে কি শিশু শ্রমিক নেই? তোমরা দেখছো। তাহলে এই শিশু শ্রমিকদের একটা আন্দোলন, শিশু শ্রমিকদের স্বার্থ রক্ষা করবার জন্য সমাজের শুভাকাঙ্ক্ষী মানুষ তারা মুভমেন্ট তৈরি করবে শিশুদের স্বার্থ রক্ষা করবার জন্য।
লিঙ্গ বৈষম্য, উদারনীতি গণতন্ত্রে, ধনতন্ত্রে এ তো দেখছই যে লিঙ্গ বৈষম্য আছে। নারী এক ধরনের সম্মান পায়, আর এক ধরনের সম্মান পায় হচ্ছে পুরুষ। রাজনৈতিক ক্ষমতা, সামাজিক ক্ষেত্রে পুরুষের আধিপত্য, রাজনৈতিক পাওয়ার তাদের তাদের হাতে, আর নারী পুরুষের অধীন। নারী নারী হলো পণ্যের মতো। এখানে আমরা দেখছি বিশেষ করে বিশ্বায়ন এত ভালো এত ভালো, এই বিশ্বায়নের যুগে নারীদের আরও বেশি ব্যবহার করা হচ্ছে পণ্যের মতো ক্যাপিটালিস্ট ক্লাস। ক্যাপিটালিস্ট ক্লাস বিভিন্ন সময়ে উদারনীতিবাদী তত্ত্বকে নিজেদের কায়েমি স্বার্থে পরিবর্তন করে। তাই বিশ্বায়ন একটা উদারনীতিবাদী তত্ত্বের পরিবর্তিত রূপ, একটা নতুন কৌশল। সেখানে লিঙ্গ বৈষম্য বিরাটভাবে আছে। শুধু আইনের সঙ্গে সবাই সমান। সংবিধানের পাতায় নারী সুরক্ষার কথা বলা হয়েছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে, সুতরাং নারী সব থেকে বেশি অবহেলিত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে, এবং হত্যা করা হচ্ছে তাদের, এই জায়গায় দাঁড়িয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তাদের পক্ষে, এবং তাদেরকে নারীর নিজস্ব সংগঠন, এর জন্য নারীবাদী মুভমেন্টকে গুরুত্ব দিতে হবে। এই কথা উত্তর আধুনিকতাবাদীরা বলছে। তারপরে উন্মাদ যারা যারা অস্বাভাবিক ব্রেন যারা, তাদের জন্য, এবং আরও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যাদেরকে মানবাধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। সুতরাং এদের জন্য আন্দোলন, সামাজিক আন্দোলন করার অধিকার মানুষের থাকবে। সুতরাং এই সামাজিক অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা বিভিন্ন ক্ষেত্রে, আমি বললাম পরিবেশের ক্ষেত্রে, মাইনরিটির ক্ষেত্রে, যৌনকর্মীর ক্ষেত্রে, সমকামীর ক্ষেত্রে, শিশু শ্রমিকের ক্ষেত্রে, লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে, নাবালকের ক্ষেত্রে, নাবালকের যে অধিকার ইত্যাদি, হিউম্যান রাইটস রক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে নতুন নতুন সামাজিক আন্দোলন এটা গড়ে তুলতে হবে। এবং এটা উত্তর আধুনিকতাবাদের বক্তব্য। 4 নম্বর, দেখো উত্তর আধুনিকতাবাদীরা আধুনিকতাবাদের সব কিছুকে ত্যাগ করেননি। তারা কঠোরভাবে সমালোচনা করেছেন। আধুনিকতাবাদের যে ভালো দিক রয়েছে, পজিটিভ রয়েছে, সেগুলিকে গ্রহণ করে একটা উত্তর আধুনিকতাবাদী তত্ত্ব তারা গড়ে তুলতে চাইছেন। আধুনিকতাবাদীরা বলছেন যে গাছের পাতা সবুজ। একটা গাছ যখন থাকে, তোমরা দেখো যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতাগুলো দেখো কত সবুজ। কিন্তু গাছের পাতাগুলো যখন তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে যে কোনো ওই গাছের মধ্যে মরা পাতা আছে, কোনোটা হাফ মরা পাতা আছে, বিভিন্ন কালার তোমরা দেখতে পাবে। স্পেসিফিক্যালি বিচার করতে হবে। সব পাতায় সবুজ, আবার একটা গাছ মরে যাচ্ছে, সেখানে মানে আধমরা, অনেক একেবারে মরে গেছে, আবার কিছু সবুজ পাতা আছে। তাই এইভাবে আমি যে উদাহরণটা দিলাম, এইভাবে সমাজের সব কিছুতে, সব কিছুতেই একটা বিশ্বজনীন ভাবনা চলে না, অ্যাভারেজ ভাবনা চলে না। চিরন্তন সত্য এটা কখনই হতে পারে না, পুরোপুরি কোনো সত্য হতে পারে না। সত্যের মধ্যে বেশিরভাগটা সত্য হতে পারে, তার মধ্যেও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আর স্বাভাবিক বলা হচ্ছে, স্বাভাবিক একটা যুক্তির প্রেক্ষাপটে স্বাভাবিক, একটা পরিস্থিতির প্রেক্ষাপটে স্বাভাবিক। তাই তারা মনে করেন যে উত্তর আধুনিকতাবাদে নির্মাণকে গুরুত্ব দিতে হবে, নতুনভাবে গড়তে হবে। এই তত্ত্ব মানব জীবনে একটা বিরাট প্রভাব ফেলেছে। 5 নম্বর বক্তব্য। 5 নম্বর বক্তব্য কি? জাতি রাষ্ট্রের ক্ষেত্রে উত্তর আধুনিকতাবাদীরা বক্তব্য তুলে ধরেছেন। জাতি রাষ্ট্র, তোমরা একথা জানো যে আধুনিক যে মডার্ন পলিটিক্স, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে কোন রাষ্ট্রের কথা বলা হয়? এটা জাতিভিত্তিক রাষ্ট্রের কথা বলা হয়, নেশন স্টেট এর কথা বলা হয়। আর নেশন স্টেট গড়তে গেলে ন্যাশনালিজম, দেশপ্রেম, দেশাত্মবোধ ওই রাষ্ট্রের জনগণের মধ্যে গড়ে তুলতে হবে। এবার উত্তর আধুনিকতাবাদীরা মনে করেন যে দেশাত্মবোধ খাঁটি, ন্যাশনালিজম
খাঁটি, অর্থাৎ জাতীয়তাবাদ খাঁটি, আদর্শ জাতীয়তাবাদ। কিন্তু উত্তরাধুনিকতাবাদীরা বলছেন আদর্শ জাতীয়তাবাদ বলে কিছু হতে পারে না। তো গণতন্ত্রের সঙ্গে জাতীয়তাবাদ যুক্ত থাকে। গণতন্ত্রে তো বলা হয় আদর্শ জাতীয়তাবাদ। প্রথম মহাযুদ্ধের পরে ওই যে জার্মানিতে উইমার গণতন্ত্রের পতন হলো, সেখানে যেটুকু ন্যাশনালিজম ছিল সেই ন্যাশনালিজম তো বিকৃত হয়ে গেল। সারা পৃথিবীতে যখন প্রথম মহাযুদ্ধের আগে তোমরা জানো যে 1870 থেকে 1914 এই সময়কালকে একটা মানে কি বলবো, শান্তি বিঘ্নকারী একটা সময় বলা যায়। এই সময়ে পুঁজিবাদী দেশগুলো তারা সব দেশে একটা উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করছে, বিকৃত জাতীয়তাবাদ সৃষ্টি করছে। তারা কি ওই জোসেফ মেসিনি ইটালির ঐক্য আন্দোলনের সময় যে আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ যেটা আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছে, সেই জাতীয়তাবাদের কথা পশ্চিমী জাতীয়তাবাদের মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথ পশ্চিমী যে জাতীয়তাবাদ, মডার্নাইজেশন, আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে নলেজের কথা বলছে, রিজনের কথা বলা হচ্ছে, যে ট্রুথের কথা বলা হচ্ছে, তার মধ্য দিয়েছে ন্যাশনালিজমের কথাও বলা হয়েছে, এবং তারা বলছেন যে আদর্শ জাতীয়তাবাদ। আজকে পশ্চিমী আধুনিকতাবাদীরা যদি আদর্শ জাতীয়তাবাদকেই গুরুত্ব দিতেন, আর আদর্শ জাতীয়তাবাদ গড়া সম্ভব এটা যদি ঠিক হতো, তাহলে কিন্তু প্রথম মহাযুদ্ধ হতো না। প্রথম মহাযুদ্ধের একটা কারণই হচ্ছে জাত্যাভিমান। যেখানে আদর্শ জাতীয়তাবাদ থাকবে সেখানে কিন্তু জাত্যাভিমান থাকবে না। এই জাতি শ্রেষ্ঠ, অপর জাতি ছোট, এটা থাকবে না। কিন্তু কোনো দেশের জনগণ এটা ভাববে না যে আমাদের জাতি শ্রেষ্ঠ জাতি। তাহলে এই যে ভাবনা আদর্শ জাতীয়তাবাদ, এই যে আদর্শ জাতীয়, এটা আপেক্ষিক, এটা সত্য কথা না। আদর্শ জাতীয়তাবাদ যে কোনো মুহূর্তে বিকৃত রূপ ধারণ করতে পারে। ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য, ধনতান্ত্রিক অর্থনীতি যেটা যেটা উদারনীতি গণতন্ত্রের অর্থনীতি, এই অর্থনীতিতে কি হয়, এই অর্থনীতিতে তোমার বিকৃত জাতীয়তাবাদ তৈরি হয়। অর্থাৎ জাতিতে জাতিতে বিদ্বেষ, রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ। পুঁজিবাদের বিকাশের অর্থ হলো সাম্রাজ্যবাদের সৃষ্টি। আর সাম্রাজ্যবাদের সৃষ্টি মানে সেটা হলো যুদ্ধ, আর যুদ্ধ মানে মৃত্যু। তাহলে এইভাবে বিকৃত জাতীয়তাবাদ একটা সময় এসে প্রত্যেকটা জাতিকে ধ্বংস করে ফেলবে। তাই এইটাই জাতি রাষ্ট্রের যে আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছে, এখানে ফুকো এটাকে গুরুত্ব দেননি। ফুকো বলছেন যে আদর্শ জাতীয়তাবাদ যেমন মডার্নাইজেশন মানে আদর্শ জাতীয়তাবাদের খাঁটি দেশপ্রেমের খাঁটি জাতীয়তাবাদের কথা বলছে, তা যেমন ঠিক না, তেমনি মার্ক্সবাদীরা যে জাতীয়তাবাদের কথা বলছেন আন্তর্জাতিক কথাবাদের কথা বলছেন। মার্ক্সবাদীদের বক্তব্য জাতীয়তাবাদ আদর্শ জাতীয়তাবাদ হবে এবং তারই মধ্য দিয়ে আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো যাবে। পুঁজিবাদেও উদারনৈতিক তাত্ত্বিকরা আন্তর্জাতিকতাবাদের কথা বলেছেন, যে জাতীয়তাবাদের পথ ধরেই আদর্শ জাতীয়তাবাদের পথ ধরেই আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো যাবে। কিন্তু তারা বিকৃত যে জাতীয়তাবাদ এই দিকটাকে তারা তুলে ধরতে পারেননি। আবার মার্ক্সবাদীরা যেখানে বলছেন যে আদর্শ জাতীয়তাবাদ, তাহলে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তারকারী ভূমিকা কেন ছিল? সোভিয়েত ইউনিয়ন কেন সেনা দিয়ে বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করলো? সোভিয়েত ইউনিয়ন কেন আফগানিস্তানে সেনা মোতায়েন করলো? আজকে চীন যে আগ্রাসী নীতি গ্রহণ করেছে সেটা কি মার্ক্সবাদ সম্মত? চীন ভারতকে 1962 সালে আক্রমণ করেছে, ভারত দখল করে বসে আছে। বিভিন্ন দেশে ইনফ্রাস্ট্রাকচারকে সহযোগিতা করবো বলে চীন যে সহযোগিতা করছে, এই সহযোগিতার মধ্য দিয়ে সেই দরিদ্র দেশটাকে চীনের উপর নির্ভর করে তুলছে। আর তখন সে সামরিক আধিপত্য বিস্তার করছে, সামরিক ঘাঁটি তৈরি করছে, অর্থনৈতিক আধিপত্য বিস্তার করার মধ্য দিয়ে একটা দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে দিচ্ছে। এটা হলো মার্ক্সবাদী। কোথায় ন্যাশনালিজম? মার্ক্সবাদ তথাকথিত মার্ক্সবাদী দেশ, মেকি মার্ক্সবাদী দেশ, সমাজতন্ত্র, নামই সমাজতন্ত্র।
সমাজতন্ত্রের বৈশিষ্ট্যকে এরা গুরুত্ব দেননি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ফুকো বলছেন, উত্তর আধুনিকতাবাদী ফুকো, তিনি বলছেন যে সোভিয়েত ইউনিয়ন ঠিক করেনি, চীন ঠিক করেনি। সুতরাং তিনি কিন্তু মার্ক্সবাদের সমালোচনা করেছেন এবং ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক যে দেশ, হ্যাঁ, এটাকে সমালোচনা করেছেন। করে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন কোনটাকে, যে আদর্শ জাতীয়তাবাদ বলে কিছু হয় না, তাহলে জাতীয়তাবাদকে, জাতি রাষ্ট্রকেও তার যে ক্যারেক্টার সেটা কিন্তু চেঞ্জেবল। এটা মানে জাতি রাষ্ট্র মানেই উদারনীতি, গণতন্ত্র, আর তার সঙ্গে ন্যাশনালিজম থাকবেই। এটা আদর্শ ন্যাশনালিজম, এটা কিন্তু ঠিক না। সেই ন্যাশনালিজম বিকৃত হতে পারে। তাই ফুকো বিভিন্ন উদাহরণের সাহায্যে তুলে ধরেছে। যাই হোক, আমি আর ভিডিও বড় করব না। এই ভিডিওটা তৈরি করবার জন্য অনেক আবেদন এসেছিলো, আমি সেটা বানিয়ে দিলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। আমি চেষ্টা করেছি, তবে এমন কিছু কঠিন বিষয় না। একটু ভিডিওটা দুবার দেখলে আর একটু পয়েন্ট আউট করে নেবে খাতায়, তাহলেই তোমরা পারবে। আর পরবর্তী থিওরির আলোচনা আমি দেব। আমি যেটা কিছু প্র্যাকটিক্যাল, যেটা মানে থিওরির অ্যাপ্লিকেশান, তার উপরেও ভিডিও দিই। 11-এ ভিডিও দিই, 9-এর ইতিহাসের ভিডিও দিই, 10-এর ইতিহাসের ভিডিও দিই। 10-এর সিলেবাসটা ইতিহাসে সবটাই ইউপিএসসি সিলেবাস, আর 11-এর সিলেবাস ইউপিএসসি সিলেবাস, 11-এর সিলেবাস, 12-এর সিলেবাস ইউপিএসসি সিলেবাস। এবং যারা পলিটিক্যাল সায়েন্সে তারা নেটগুলোতে তোমার 11-12 এগুলি তাদের সিলেবাসে রয়েছে। বিএ মেজর কোর্স এবং মাইনর কোর্স, যেটা 4 বছরের কোর্স, সবই 4 বছর, মেজর আর মাইনর নাম আছে নতুন সিলেবাস অনুযায়ী। এগুলো টপিক, তাই আমার হয়তো প্রয়োজনীয় ভিডিও দিতে একটু দেরি হয়। তো যাদের সমস্যা হবে তারা কিন্তু সে বিষয়টা কমেন্টে লিখবে, কমেন্ট বক্সে। আর আমার চ্যানেল যারা এখনও শোনো, একটু হয়তো অল্প শোনো, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। এবং আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজনীয় ভিডিও দেখা। শোনো, একটা কথা কি, পলিটিক্যাল সায়েন্সে মানে প্রত্যেকটা থিওরির 2 লাইন 1 লাইন করে কনসেপ্ট নিতে হবে, আর থিওরির প্রভাবকারীদের নাম জানতে হবে, আর প্রত্যেকটা থিওরির লিঙ্ক করতে হবে। লিঙ্ক করলে পলিটিক্যাল সায়েন্স। দেখো, আমি এটাকে বোঝালাম উত্তর আধুনিকতাবাদ, এটা আমার ক্লিয়ার ছিল না আগে, তা আমি স্টাডি করেছি। এটা হলো আধুনিকতাবাদের যে বিষয়গুলো, এগুলো জানা থাকলে, এবং তুমি উদারনীতিবাদী তত্ত্ব জানতে, উদারনীতিবাদী তত্ত্ব তোমরা কিন্তু জানো 12-এ ছিল, এখনও আছে। তাহলে এই তত্ত্বগুলো আবার উদারনীতিবাদ জানলে মার্ক্সবাদও তুমি জানছো, 11-12-এ পড়েছো। সব থিওরি একটা সঙ্গে রিলেশন করে আমি আজকের উত্তর আধুনিকতাবাদ, পোস্ট মডার্নাইজেশন বা পোস্ট মডার্নিজম, উত্তর আধুনিকতাবাদ, এটা নিয়ে আজকের ভিডিও। এটা খুব ইফেক্টিভ হবে আশা করি তোমাদের, তোমরা ভালো করে দেখবে। এই বলে আজকে আলোচনা শেষ করব।